সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যে টপিকসটা শুরু করেছিলাম, আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস, আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রেই লাগে, যে কোনো একটা সেন্টেন্স লিখতে গিয়ে লাগে বা বলতে গিয়ে লাগে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমরা সেই টপিকসটা নিয়ে কিন্তু মূলত আলোচনা করেছিলাম। ইতিমধ্যে আমরা প্র্যাকটিস অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1টা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা শুরু করব পার্ট 2। তো পার্ট 2তে আমরা শুরুতেই এই সেন্টেন্সগুলোর সাথে কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত। নিশ্চয়ই এর আগে যারা আমাদের বিভিন্ন প্র্যাকটিসগুলো দেখেছিলেন যে আমরা পার্টস অফ স্পিচের উপরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করেছিলাম। তো এখন আমরা যে প্র্যাকটিসটা করছি সেটা হচ্ছে কি, যে আমাদের হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমরা প্র্যাকটিস শুরু করেছি, যে আমাদের একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব ঠিক মতো আছে কি না, বা কী কীভাবে থাকলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক মতো করতে পারবো, সেই জিনিসগুলোর উপরে কিন্তু প্র্যাকটিস চলছে। আর এই যে আমরা সেন্টেন্সগুলো লিখেছি, এই ওয়ার্ডগুলোর নিচে কিন্তু আমি কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করেছি। এই সেন্টেন্স প্র্যাকটিসগুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে পিন পয়েন্টিং এরর, মানে আমাদের যে ওয়ার্ডটা বা আমাদের ফ্রেজটা ভুল আছে। ফ্রেজ মানে তো আমরা জানি এ গ্রুপ অফ ওয়ার্ড বা একগুচ্ছ শব্দের সমষ্টি। তো আমরা জানি যে এই গ্রুপ অফ ওয়ার্ড বা একগুচ্ছ শব্দের সমষ্টি যেটা আমরা বলছি, এগুলো ভুল আছে কিনা এইটা আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। মানে আমাদের এই রিলেটেড সেন্টেন্সগুলো ক্ষেত্রে কাজই হচ্ছে যেটা ভুল সেটা আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তবে আমি সবাইকে সাজেস্ট করি যে যদি ভুলগুলোর সঠিকটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু একটু সুবিধা হয়। কারণ সেক্ষেত্রে আমরা হচ্ছে মানে ভার্বটাকে সঠিকভাবে আমরা বা আমাদের A to Z জানা হয়ে যাবে, বা এই কোশ্চেনটা যেভাবে আমাদের পরীক্ষাতে আসুক না কেন আমরা কিন্তু ভালোভাবে কি করতে পারবো, অ্যান্সার করে নিতে পারবো। তাহলে আমরা শুরু করি পিন পয়েন্টিং এরর। আমি উপরে হেডলাইন করে দিয়েছি, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, মানে যে ওয়ার্ডটা বা যে ফ্রেজটা আমাদের ভুল আছে ওইটাকে আমাদের কি করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে বা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, মিনারেলস ইন সি ওয়াটার। তো আমরা জানি মিনারেল আমাদের অবশ্যই একটা উপাদান, পানির একটা উপাদান। তো সমুদ্রের যে আমাদের মিনারেলের কথা বলছে, মানে আমাদের সমুদ্রের যে পানির যে মিনারেলস এক্সিস্ট মানে অবস্থান করে বা থাকে, ইন দ্য সেম প্রপোর্শন মানে একই মাত্রায়, ইন অল অফ দ্য ওসিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড। তো পৃথিবীর সব ক্ষেত্রেই আমাদের বলা চলে যে প্রায় একই মাত্রায় আমাদের সাধারণত এই মিনারেলগুলো কি মোটামুটি হচ্ছে আমাদের পাওয়া যায়। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, মিনারেলস ইন সি ওয়াটার এক্সিস্ট ইন দ্য সেম প্রপোর্শন ইন অফ দ্য ওসিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা একটা বিষয় জানি যে প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই কি হয় না, সাবজেক্ট কিন্তু হয় না। তাহলে মিনারেলস ইন সি ওয়াটার, তাহলে সি ওয়াটার এটা কিন্তু আমাদের সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট হচ্ছে কোনটা, প্রিপজিশনের আগেরটা। তাহলে প্রিপজিশনের আগে আমাদের এখানে কি দেওয়া আছে, মিনারেলস। তো আমরা জানি মিনারেলস এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে আমার এই সেন্টেন্সে কি ভার্ব। তারপরে আমরা যদি লিখি ইন দ্য সেম প্রপোর্শন মানে অনুপাত, আমরা জানি ইন অল দ্য ওসিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে যতগুলো আমাদের সাগর আছে প্রায় সব সাগরের ক্ষেত্রে আমরা যদি পরিমাপ করে দেখি তাহলে মিনারেলটা আমাদের কি সেম পর্যায়ে কিন্তু আছে। তো আমাদের আন্ডারলাইন কার নিচে, আন্ডারলাইন আমরা দেখতে পেয়েছি ইনের নিচে এ, এক্সিস্টের নিচে বি, প্রপোর্শনের নিচে সি, এবং হচ্ছে অফ দ্য ওয়ার্ল্ড এর নিচে কিন্তু আমরা কি পেয়েছি, ডি পেয়েছি। তাহলে এখন আমাদের যে কাজটা হবে যে আমাদের কিন্তু এখানে ভুলগুলো কি করতে হবে, আমাদের কিন্তু ফাইন্ড আউট করতে হবে। মানে যেগুলো ভুল সেগুলো আমরা আলটিমেটলি কি করব, ফাইন্ড আউট করব। তাহলে এখন ভুল কোনগুলো, তো আমরা দেখতে পাচ্ছি প্রপোর্শনস মানে অনুপাত, এটা আমাদের প্লুরাল ফর্মে আছে, থাকবে। ইন অলের পরে আমাদের নাউনটা প্লুরাল ফর্মে হয়, সো এটাও ঠিক আছে। অফ দ্য ওয়ার্ল্ড এটাও ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে একটা সেন্টেন্সে আমাদের সর্বোপরি যে মেইন কাজটা থাকে সাবজেক্ট এবং ভার্ব, এই দুইটা হচ্ছে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দুইটা হচ্ছে জিনিস, যে আমাদের সাবজেক্টটা যেমন হবে ভার্বটা কিন্তু ঠিক তেমনই হবে। আমি যদি সাবজেক্ট ভার্ব যদি উল্টাপাল্টা করে ফেলি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি সেন্টেন্সটা কিন্তু আমাদের হবে না। তাহলে আমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে মিনারেলস, তাহলে আমাদের এখানে কি করব, এক্সিস্টের সাথে কিন্তু আমরা এখানে এসটা কিন্তু দিব না। তাহলে এই এসটা বাদ দিয়ে আমরা এখানে কি লিখি, EXIST। এসটা আমাদের বাদ দিতে হবে কেন, কারণ আমরা একটা বিষয় জানি যে আমার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা আমাদের হবে সিঙ্গুলার,
সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয়ে থাকে তাহলে ভার্বটা আমাদের কোন ফর্মে করতে হবে, আলটিমেটলি কিন্তু প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে মিনারেলস যেহেতু সাবজেক্টটা প্লুরাল, অর্থাৎ ভার্বটা আমরা কি করব, প্লুরাল ফর্মে করব। তাহলে আমাদের ভুলটা কি ছিল, এক্সিটের সাথে আমাদের কি করেছিলাম, একটা এস দিয়েছিলাম। তো আমরা একটা বিষয় জানি যে ভার্বের সাথে যদি আমাদের এস বা যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব। আর যদি সেন্টেন্সে শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে সে ভার্বটা হচ্ছে আমাদের কোন ভার্ব, প্লুরাল ভার্ব। তাহলে এক্সিটের সাথে আমরা কিন্তু এসটা কিন্তু যুক্ত করব না, আমাদের এখানে কি করতে হবে, এসটাকে বাদ দিতে হবে। তাহলে আমাদের এই জন্য অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কোনটা, বি নাম্বার। তাহলে ভুল হচ্ছে আমাদের এখানে কোনটা, বি নাম্বারটা। তাহলে এইটা কিন্তু সঠিক উত্তর। এবং সেই সাথে সাথে কিন্তু এখানে আমাদের যে ভুল উত্তরটা হলো তার সঠিকটা কি সেটা কিন্তু আমরা কি করে ফেললাম, এখান থেকে কিন্তু জেনে নিলাম। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা মূলত আমরা এখানে দিব হচ্ছে বি নাম্বার। কারণ এটার আমাকে বলেই দিয়েছে যে ওয়ার্ডটা বা যে ফ্রেজটা ভুল সেটাকে কি করতে হবে, বের করতে হবে। সো এই জন্য আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, আমাদের বি নাম্বারটা হবে। তাহলে এক্সিস্ট এস যুক্ত না করে আমাদের শুধুমাত্র এখানে কি হবে, এক্সিস্ট হবে। আমরা সঠিকটাও জেনে নিলাম, কারণ আমাদের এই কোশ্চেনটা যদি আমাদের পিন পয়েন্ট ইরো না এসে যদি একটা সেন্টেন্স আকারে গ্যাপলিং আকারে আসতো, সেখানেও যাতে আমরা পারি, এই জন্য আমরা এটা করলাম। মানে আমরা সঠিকটা জেনে নিলাম, কারণ সঠিকটা জানলে আমাদের জন্য একটু সুবিধা আছে। এরপরটা যদি একটু খেয়াল করি, বোয়িং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনডোর স্পোর্টস আর পপুলার অল ওভার দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে ইউনাইটেড স্টেটস বা ইউএসএতে বোয়িং নামে আমাদের কিন্তু একটা খেলা আছে, যেটা হচ্ছে ব্যাপক আকার একটা ইনডোর গেম এবং খুবই পরিচিত একটা গেম। ওকে, তো এখন বোয়িং কী ধরনের বা কীভাবে খেলতে হয় এটা আমাদের না জানলেও কিন্তু আপাতত সমস্যা নেই। আপাতত আমরা একটু জেনে নেই যে বোয়িং যে ওয়ার্ডটা আমরা লিখেছি এটা একটা খেলার নাম। আর যে কোনো খেলার নাম এটা কিন্তু আমাদের কিন্তু প্রপার নাউন। তাহলে আমরা কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু পেয়ে গিয়েছি যে আমাদের সেন্টেন্সে অলরেডি একটা প্রপার নাউন কিন্তু দেওয়া আছে। ওকে, প্রপার নাউনের সাথে আমাদের কিন্তু ভার্বটা কী হয়, সিঙ্গুলার ফর্মে হয়। আমি কিন্তু আমাদের এই টেকনিক ইজ এডুকেশনের চ্যানেলে আমি কিন্তু অনেক নিয়ম সাবজেক্ট এগ্রিমেন্টের, মানে যে নিয়মগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা আসেই, আমি চেষ্টা করেছি যতটুকু দরকার সেগুলো আলোচনা করার জন্য। তো আমি সবাইকে অনুরোধ করব আগে ওই নিয়মগুলো যাতে আমরা একটু দেখে আসি। ওই নিয়মগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আমরা কি করতে পারবো, ইজিলি কিন্তু সলভ করতে পারবো। তাহলে আমরা এখানে যেটা লিখছিলাম, বোয়িং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনডোর গেম। তো আমরা একটা বিষয় জানি যে কমার ভিতরে আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে এগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, কেস ইন অ্যাপোজিশন, বা আমরা এক কথায় কি বলে থাকি, অ্যাপোজিটিভ। তাহলে এই যে ওয়ান অফ থেকে শুরু করে আমাদের পর্যন্ত স্পোর্টস পর্যন্ত যে ওয়ার্ডগুলো আমাদের দেওয়া আছে একটু যদি খেয়াল করি, আমি এখানে মার্ক করে দিয়েছি, একটু মার্ক করে দিয়েছি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে কমার ভিতরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এইগুলোকে আমরা সাধারণত কি বলছি, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। এটা সম্পর্কে কিন্তু আমি ক্লজে ব্যাপক আলোচনা করেছিলাম, আমি এখানে একটু ছোট্ট ব্রিফ করে যাচ্ছি। হোয়াট ইজ কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ? সেটা হচ্ছে যে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ডে কিন্তু যুক্ত থাকবে না। কারণ আমরা জানি প্রিপোজিশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি ফ্রেজ, কনজাংশন যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা কি বলে থাকি, ক্লজ বলে থাকি। তাহলে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে না, শুধুমাত্র আমাদের কি দিয়ে যুক্ত থাকবে, কমা দিয়েও যুক্ত থাকবে। দ্যাট সেই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলবো, কেস ইন অ্যাপোজিশন বা আমরা কি বলবো, অ্যাপোজিটিভ। যেমন আমরা এখানে দেখতে পেলাম যে দুটো কমা কিন্তু আছে, এখানে একটু মুছে গিয়েছে, লিখে দিই বোয়িং, আর ওইখানে আমরা আর একটা কমা দিয়েছি স্পোর্টসের পরে। তো আমরা জানি যে ভার্বের আগে যদি অ্যাপোজিটিভ আসে তাহলে আমাদের কি দিতে হয়, দুটো কমা দিতে হয়। আমি কিন্তু ডিরেক্ট এই এতগুলো ওয়ার্ড কিন্তু কমার ভিতরে না দিয়েও কিন্তু সেন্টেন্সটা লিখতে পারতাম, যে বোয়িং আর বা যাই হোক না কেন বাকি সেন্টেন্স কিন্তু লিখতে পারতাম। তাহলে প্রবলেমটা কি হইতো, যে আমরা একটু কম ইনফরমেশন পেতাম। কিন্তু যখন এই যে কমার ভিতরে এই ওয়ার্ডগুলো আমাকে কি বলতেছে, যে বোয়িংটা কি একটা আমাদের মোস্ট পপুলার গেম, ইনডোর স্পোর্টস, তাহলে এইটাকে কিন্তু আমরা সাধারণত কি বলছি, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। এর কাজটা কি, যে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের কিন্তু কি করা, বাড়তি কোনো তথ্য দেওয়া। তাহলে যে ওয়ার্ডটা বা যে ওয়ার্ডগুলো আমাদের কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি কোনো তথ্য প্রদান করে থাকে, দ্যাট সেই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলি, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। আর একটা কথা বলে রাখা দরকার, কেস ইন অ্যাপোজিশন কিন্তু কখনোই ভার্বের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। কেস ইন অ্যাপোজিশন আমাদের কখনোই কোনো ভার্বের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, এই কথাটা কিন্তু আমরা একটু মনে রাখবো। তাহলে অ্যাপোজিটিভটা আমরা এখানে বাদ দিয়ে দিই, যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনডোর স্পোর্টস, এইটুকু আমরা বাদ দিলাম। এইটুকু যদি বাদ দিই তাহলে আমার সাবজেক্ট পেয়েছি কোনটা, বোয়িং। বোয়িং আমি আগে বলেছি একটা খেলার নাম, আমি এখানে লিখেও দিয়েছি প্রপার নাউন। আর আমরা যখন নিয়মগুলো আলোচনা করেছিলাম সাবজেক্ট এগ্রিমেন্টের, ওইখানে কিন্তু আমরা বলেছিলাম প্রপার নাউনের পরে ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে, সিঙ্গুলার হবে।
তাহলে এখন আমার আন্ডারলাইন আছে ওয়ান অফের নিচে। তো ওয়ান অফের পরে আমরা জানি নাউনটা কি হয়, আমাদের প্লুরাল ফর্মে হয়। তাহলে এই যে ওয়ান অফটা ছিল, সো এরপরে যে নাউনটা আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস, এরপরে নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে। সো এটার মধ্যে কোনো ভুল নেই। এরপরে আমরা সি নিচে স্পোর্টস, এটাও ঠিক আছে, মোস্ট পপুলার এটা আমরা দিব, কারণ ওয়ান অফের পরে সুপারলেটিভ ডিগ্রি আছে, নট ফ্যাক্টর, এটা থাকতেই পারে বা থাকবে। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের ডির নিচে, মানে আর এর নিচে কিন্তু আমাদের ডিটা দেওয়া আছে। তাহলে আমরা যদি বলি যে এখানে আমাদের ভুল কোনটা, আমাদের ভুলটা কিন্তু এই, আমরা যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা একটু অ্যারো করে দেই, তাহলে বোয়িংটা হচ্ছে আমাদের একটা খেলার নাম, দিস ইজ প্রপার নাউন। আর প্রপার নাউনের সাথে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু আর দেওয়া যাবে না, কারণ আমরা জানি প্রপার নাউনের পরে আমাদের ভার্বটা সবসময়ের জন্য কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমাদের এখানে ভুলটা কোনটা ছিল, ডি নাম্বারটা। যদি পিন পয়েন্টিং ইরর হিসেবে আসে তাহলে আমরা অ্যান্সার করব কোনটা, ডি। আর যদি আমাদের ভার্বের সঠিক ফরমেশন বের করতে বলে তাহলে আমরা এখানে কি দিব, অবশ্যই এখানে কি দিব, ইজ দিব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি সবাই বুঝতে পারলাম যে বোয়িংটা আমাদের একটা খেলার নাম ছিল, আর খেলার নামটা হচ্ছে আমাদের একটা প্রপার নাউন। সো প্রপার নাউনের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে কিন্তু সিঙ্গুলার হবে। এখানে আরেকটা তথ্য আমরা পেলাম, অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন কখনোই কোনো একটা ভার্বের বা আমাদের হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু হতে পারবে না। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে যে এই যে বোয়িং যেটা আমরা বললাম এটা হচ্ছে প্রপার নাউন। তো আমাদের মূল কথাটা ছিল যে আমাদের হচ্ছে কি যে প্রপার নাউনের সাথে ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তো আমাদের এটা পিন পয়েন্টিং আকারে যদি থাকে তাহলে আমরা অ্যান্সার করবো কোনটা, ডি নাম্বারটা। কারণ যেটা ভুল সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। কারণ এখানে তো আমাদের আলটিমেটলি আর হবে না, আমাদের এখানে কি হবে, ইজ হবে। ওকে, আর যদি আমাদের গ্যাপ ফিলিং আকারে থাকে তাহলে তো আমরা সঠিক উত্তরটা জেনেই গেলাম যে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের ইজ দিয়ে আমাদের সাধারণত আমাদের করতে হবে আর কি। সো এই জন্য আমাদের এখানে যে উত্তরটা হচ্ছে ডি নাম্বার হবে আমাদের এখানে উত্তর। 8 নম্বরে আসি, 10 to 20, এখানে আমাদের বলা হয়েছে ইয়ার আফটার ট্রান্সফারিং ফাইলস টু নিউ মিডিয়া দ্য ফাইলস শুড বি, এর সাথে আমাদের বলা হয়েছে কি চেকড। তো আমাদের এখানে যে ভুলটা আছে যে ইয়ারের নিচে এ দেওয়া আছে, ট্রান্সফারিংয়ের নিচে বি দেওয়া আছে, ফাইলসের নিচে সি দেওয়া আছে, আর বি যেটা দেওয়া আছে এর নিচে আমাদের কি দেওয়া আছে, ডি নাম্বারটা দেওয়া আছে। এখন আমাদের যে ভুলটা সেটা আলটিমেটলি আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব যে সাবজেক্ট এবং ভার্বটা ঠিক আছে কিনা। তো আমরা এখানে যেটা লিখলাম 10 to 20 ইয়ার আফটার ট্রান্সফারিং ফাইলস, এর সাথে আমাদের শুড বি। তাহলে শুড আমরা জানি যে শুড বি চেকড, ফাইল তো আর নিজে নিজে চেক করতে পারে না, তাকে চেক করতে হয়। তাহলে আমাদের ভার্বটা প্যাসিভে দেওয়া আছে, আর শুড যেহেতু মডাল ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল কিন্তু আমাদের দেখার দরকার নাই, কারণ আমরা বলতে পারি আই শুড, আবার বলতে পারি কি উই শুড, দুইটাই কিন্তু আমরা বেসিক্যালি আমরা বলতে পারি। তাহলে এখন আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে 10 to 20 ইয়ার আফটার ট্রান্সফারিং ফাইলস টু নিউ মিডিয়া দ্য ফাইলস শুড বি, তার সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, চেকড। এখন আমি এখানে যেটা বলি যে 10 to 20, এখানে আমরা কি লিখছি, ইয়ার। তাহলে এখন বিষয়টা হচ্ছে 10 to 20, তার মানে 10 অথবা কি 20। তাহলে এখানে ইয়ার হবে না, এখানে আমাদের কাজ ইউজ করতে হবে, আমাদের এখানে ইয়ার্সটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। কারণ আমরা জানি যে এখানে 1 বছর না, কিন্তু 1 বছরের বেশি, কারণ 10 মানে কি 1 না, 1-এর বেশি, 20 মানে 1 না 20। তাহলে এখন আমরা যেহেতু এখানে বলতেছি যে 10 to 20, এর সাথে আমরা এখানে কি লিখছি, ইয়ার্স। তারপর আমরা যেটা লিখলাম আফটার ট্রান্সফারিং ফাইলস টু নিউ মিডিয়া দ্য ফাইলস শুড বি, এর সাথে আমরা এখানে কি দিয়েছি, চেকড। তাহলে আমাদের এখানে ভুল যেটা ছিল যে 10 to 20, এখানে আমাদের কাকে ইউজ করতে হয়েছে, ইয়ার্সটাকে আমরা মূলত ইউজ করতে হয়েছে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পেলাম যে আমাদের যে এখানে ভুলগুলো আমাদের যেটা ছিল সেটা আমাদের সঠিক উত্তরটা আমরা এখানে মূলত বুঝতে পারলাম। তাহলে আমাদের এখানে ভুলটা হচ্ছে এ নাম্বার, কারণ আমাদের এখানে নাউনে কিন্তু আমাদের আলটিমেটলি কী ছিল, ভুল ছিল। কারণ আমাদের 10 থেকে 20 বছরের যে ট্রান্সফারিং ফাইলগুলো সেগুলো আমাদের কি করা উচিত, চেক করা উচিত। তাহলে এখানে ইয়ার না হয়ে আমাদের কি হবে, ইয়ার্স হবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এ। আবার এমনও হইতে পারতো যে আমাদের এটা গ্যাপ ফিলিং আকারেও কিন্তু আমাদের আসতে পারতো, যে এ বি সি ডি, মানে আমরা যে গ্যাপ ফিলিং যেটা করি, তো যেভাবে আসুক না কেন আমরা কিন্তু এটা পারবো। এরপর আসি 9 নম্বরে, জন এডওয়ার্ডস দ্য ফার্স্ট অফ মেনি ব্ল্যাক স্টুডেন্টস টু অ্যাটেন্ড দিস ল স্কুল হ্যাভ বিন ইলেক্টেড এ সার্কিট, এখানে আমাদের বলা হয়েছে জাজ। এখন আমাদের এখানে যে বিষয়টা থাকবে জন এডওয়ার্ডস, আমরা শুনে কিন্তু বুঝতে পারতেছি জন এডওয়ার্ডস অবশ্যই কোনো একজন ব্যক্তির নাম, কোনো বস্তুবাচক কিন্তু কিছু না। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে জন এডওয়ার্ডস, তারপর আমরা লিখছি দ্য ফার্স্ট অফ মেনি ব্ল্যাক স্টুডেন্টস
টু অ্যাটেন্ড দিস স্কুল। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই যে দ্য ফার্স্ট থেকে শুরু করে একদম স্কুল পর্যন্ত এই পুরাটাকে আমরা কি বলতেছি, অ্যাপোজিটিভ বলতেছি। কিছুক্ষণ আগে আমরা পার্ট 1-এ কিন্তু আলোচনা করেছিলাম এটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ সম্পর্কে আমাদের ক্লজে ব্যাপক আলোচনা করা আছে। যদি এই আমি যে এখানে ব্রিফ করছি এটা দ্বারা যদি আমরা না বুঝে থাকি, আমরা অবশ্যই আগে কি করব, আমাদের এই টেকনিক ইজ এডুকেশনের চ্যানেলে গিয়ে আমরা আগে ক্লজ রিলেটেড যতগুলো প্রবলেম আছে সেখানে যে কোনো একটা টপিক্সে আমি আলোচনা করেছিলাম অ্যাপোজিটিভ সম্পর্কে। তো সেখানে আমরা এই বিস্তারিত জিনিসগুলো আমরা মোটামুটি দেখব। তাহলে আমরা যেটা কথা বলছিলাম, এই যে কমাটা শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে কোথায়, স্কুলে। তাহলে এখন জন এডওয়ার্ডসটাকে দ্য ফার্স্ট অফ মেনি ব্ল্যাক স্টুডেন্ট টু অ্যাটেন্ড দিস ল স্কুল। ওকে, তাহলে এই যে আমাদের যা ফার্স্ট অফ মেনি ব্ল্যাক স্টুডেন্ট, মানে অনেকগুলো কালো টাইপের স্টুডেন্ট ছিল, তো তার ভিতরে উনি একজন হয়তো ছিল এরকম টাইপের। আচ্ছা, তো মানে অনেকজন আমাদের হচ্ছে কালো স্টুডেন্ট হয়তো ল স্কুল অ্যাটেন্ড করেছিল, তার ভিতরে জন এডওয়ার্ড একজন ছিল। আমি কিন্তু ডিরেক্ট এই কমার ভিতরে যে ওয়ার্ডগুলো আছে আমি চাইলে কিন্তু এগুলো না লিখলেও কিন্তু কোনো সমস্যা কিন্তু হতো না, তাহলে কিন্তু সেন্টেন্স হইতো। তাহলে আমরা একটা কথা বলেছিলাম যে অ্যাপোজিটিভ কিন্তু কখনোই কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। তাহলে দ্য ফার্স্ট থেকে শুরু করে স্কুল পর্যন্ত এটা কিন্তু আমাদের কখনোই কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু হবে না। এটা কি করতেছে, আমাদের জন এডওয়ার্ড সম্পর্কে বাড়তি কোনো তথ্য প্রদান করতেছে। তাহলে অ্যাপোজিটিভটা কি করে, কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের বাড়তি একটা তথ্য প্রদান করে থাকে। তাহলে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো না। ওকে, আমরা এটা কি করলাম, মনে মনে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের সাবজেক্ট এটা কোনটা থাকলো, জন এডওয়ার্ডস। তাহলে জন এডওয়ার্ডস হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট। দিস ইজ হচ্ছে আমাদের কোন নাউন, এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। এই যে এটা হচ্ছে আমাদের একজন ব্যক্তির নাম। তাহলে জন এডওয়ার্ড যখন আমরা বললাম এটা হচ্ছে আমাদের কোনো একজন ব্যক্তি বা পার্সন, দিস ইজ প্রপার নাউন। তো প্রপার নাউনের সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। তাহলে আমরা এখানে যেটা বলেছিলাম যে আমরা এখানে দিয়েছিলাম কি, হ্যাভ। তাহলে এখানে হ্যাভটা কিন্তু হবে না, এখানে আমাদের কি দিতে হবে, হ্যাজ দিতে হবে। কারণ আমরা একটা বিষয় জানি যে প্রপার নাউনের সাথে আমাদের ভার্বটা সাধারণত কোন ফর্মে হয়, সিঙ্গুলার ফর্মে হয়ে থাকে। তাহলে যখন আমরা বলেছিলাম জন এডওয়ার্ডস, সো তার সাথে ভার্বটা আমরা কোন ফর্মে করেছি, সিঙ্গুলার ফর্মে আমরা করেছি। এই জন্য আমরা এখানে কি দিচ্ছি, হ্যাজটাকে আমরা ইউজ করেছি। তাহলে এই জন্য আমাদের হবে হ্যাজ বিন ইলেক্টেড এ সার্কিট জাজ, মানে যাকে আমাদের সার্কিট জাজ হিসেবে যাকে নির্বাচিত করা হয়েছিল। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি ভুল ছিল। এ নাম্বারটা ঠিক ছিল, কারণ ফার্স্টটা কি, ফার্স্ট হচ্ছে প্রথম, এটা হচ্ছে আমাদের একটা নাম্বার। আমি যদি শুধু ওয়ান বলি, দ্য ওয়ান বলা যাবে না। তাহলে আমি যখন ফার্স্ট বলছি, ফার্স্টের সাথে কিন্তু কি করতে হবে, দিটাকে ইউজ করতে হবে, আমরা কিন্তু অলরেডি করেছি। আবার যখন মেনি লিখেছিলাম, মেনির পরে নাউনটা আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তো আমরা কিন্তু অলরেডি দেখো, আমরা দেখতে পাচ্ছি যে নাউনটা কিন্তু আলটিমেটলি প্লুরাল ফর্মে দেওয়া আছে। সো এখানে বি নাম্বারটা কিন্তু ভুল না, এ নাম্বারটাও কিন্তু ভুল না। আবার সি নাম্বার যদি দিই, টু অ্যাটেন্ড এটা নন ফাইনাইট ভার্ব, এটা আমি অ্যাপোজিটিভ ইউজ করতে পারি। বা আমরা এই বিষয়টা জানি যে একটা সেন্টেন্সে আমার নন ফাইনাইট ভার্ব থাকতেই পারে। নন ফাইনাইট ভার্বটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন ফ্যাক্টর, কারণ আমি ক্লজের ক্লাসে বলেছিলাম, এখানে আমি একটু ব্রিফ করে দিচ্ছি। যদি সেন্টেন্সে আমার একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, একটা। যদি সেন্টেন্সে আমার দুটো ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, দুইটা। তাহলে একটা সেন্টেন্সে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা থাকবে, দুইটা কিন্তু থাকবে। তাহলে এই জন এডওয়ার্ডস এদের সাথে আমাদের এখানে কাকিজ করা হয়েছে, হ্যাজটাকে কিন্তু আমরা আলটিমেটলি কি করলাম, ইউজ করলাম। কারণ আমরা জানি প্রপার নাউনের সাথে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। এই জন্য হ্যাভ বিন ইলেক্টেড না হয়ে আমাদের কি হবে, হ্যাজ বিন আমাদের এখানে কি করতে হবে, ইলেক্টেড হচ্ছে আমাদের করতে হবে। এরপর আসি 10 নম্বরে, মেডিকেল স্টুডেন্টস মাস্ট টু স্টাডি বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, মেডিকেল স্টুডেন্টস আমার সাবজেক্টে কিন্তু প্লুরাল ফর্মে, মাস্ট আমরা জানি একটা মোডাল ভার্ব। তারপরে টু স্টাডি, টু প্লাস V1 এটাকে আমরা সাধারণত কি হিসেবে ধরি, ইনফিনিটিভ আকারে কিন্তু ধরি। বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস, বোথের পরে আমরা জানি অবশ্যই দুটো নাউন হবে, তাহলে থিওরি এবং প্র্যাকটিস অফ মেডিসিন দুটো জিনিস আমাদের আছে। ওকে, তাহলে আমাদের মেডিকেল স্টুডেন্ট হচ্ছে আমাদেরকে অবশ্যই তাদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো জিনিসই কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ মেডিকেল স্টুডেন্টদের কিন্তু দুটো জিনিসই দরকার, তাত্ত্বিক জিনিসও দরকার, প্র্যাকটিক্যাল জিনিসও দরকার। এই দুইটা নিয়ে কিন্তু তাদের অনেক গবেষণা করতে হয়, রিসার্চ করতে হয়, দেন তারা একজন প্রকৃতপক্ষে মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে আলটিমেটলি কোনো ভুল নাই, কারণ আমাদের মেডিকেল স্টুডেন্টদের দুটো জিনিস দেখতে হচ্ছে। তাহলে বোথ দ্য থিওরি অ্যান্ড মেডিসিন দুটো আমাদের ঠিক আছে।
তাহলে আমাদের ভুলটা মেবি এ নাম্বারটা হইতে পারে। তাহলে এ নাম্বারে কি ভুল এটা একটু আলোচনা করি। মাস্ট কিন্তু আমাদের একটা মোডাল ভার্ব। আমরা মোডাল ভার্বেরও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আর যেহেতু এটা মানে সাবজেক্ট ভার্ব, মানে ভার্ব রিলেটেড, মানে অনেকগুলো নিয়ম কিন্তু আসলে একসাথে, তো সবগুলো আসলে এখানে ডিটেলস আলোচনা করা পসিবল না, কারণ আমরা এখানে যে জিনিসটা করছি সেটা হচ্ছে প্র্যাকটিস করছি। প্র্যাকটিসে আমাদের সাধারণত যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা একটু দেখব। তো আমাদের মোডালের কিন্তু অনেকগুলো নিয়ম আমরা আলোচনা করেছি। আমাদের এই টেকনিক ইজ এডুকেশনের চ্যানেলেই অনেকগুলো আমাদের ভিডিও এখানে আপলোড করা আছে। তার ভিতর একটা টপিকস আমাদের আছে মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারিস। তাহলে আমরা এখানে যেটা লিখলাম মেডিকেল স্টুডেন্টস মাস্ট টু স্টাডি। তাহলে এখন আমরা এখানে যেটা লিখলাম যে টু স্টাডি যখন আমরা লিখলাম, তাহলে আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের ভুল। এটা হচ্ছে আমাদের কিন্তু একটা ভুল, কারণ টু স্টাডি হচ্ছে আমাদের কি ইনফিনিটিভ। তাহলে আমাদের মাস্টের পর অবশ্যই আমাদের কাজ ইউজ করতে হবে, V1টাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে টু স্টাডি হবে না, আমাদের এখানে কিন্তু কি হবে, আমাদের এখানে হবে শুধুমাত্র স্টাডি। কারণ আমরা জানি মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব, আর এটাও আমরা জানি মোডাল ভার্ব কিন্তু নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, বিদায় তারপর আমাদের কি করতে হয়, একটা ভার্ব কিন্তু নিয়ে আসতে হয়। তাহলে আমাদের এখানে টু স্টাডি দেওয়া যাবে না, কারণ টু স্টাডি হচ্ছে ইনফিনিটিভ। আর আমরা এটাও কিন্তু জানি যে ইনফিনিটিভ সবসময় আমাদের কিন্তু কি হিসেবে কাজ করে, নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। সো আমাকে এখানে কি করতে হবে, স্টাডিটাকে এখানে মূলত অ্যান্সার হিসেবে নিতে হবে। তাহলে আমাদের এখানে যে বিষয়টা ছিল যে মেডিকেল স্টুডেন্টস এখানে হচ্ছে মাস্ট স্টাডি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা আশা করি 6 থেকে 10 পর্যন্ত যে পিন পয়েন্টিং ইরর বা আমি হেডলাইন করেছিলাম যে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, এই তারপর ভিত্তি করে 5টা কোয়েশ্চেন 6 থেকে 10 পর্যন্ত আমরা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো কনফিউজ থাকে অথবা আমরা কোনো অংশে যদি না বুঝে থাকি, আমরা অবশ্যই এই ভিডিওর নিচে আমরা অবশ্যই কমেন্ট করব। আমরা চেষ্টা করব আমাদের টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের প্র্যাকটিস অন সাবজেক্ট বাই এগ্রিমেন্টের পার্ট 2 এখানেই শেষ। আশা করি আপনাদের সবাইকে প্র্যাকটিস সাবজেক্ট বাই এগ্রিমেন্টের প্র্যাকটিস পার্ট 3তে সবাইকে আমি পাবো। তো এই আশা ব্যক্ত করে আমি প্র্যাকটিস অন সাবজেক্ট বাই এগ্রিমেন্ট পার্ট 2 এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি। খোদা হাফেজ।